আছেন মহিউদ্দিন স্যার চমৎকার বলেন। উনি মাইজবান্ডের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি। ওনার বক্তব্য আপনারা শুনবেন এবং আমরা সবাই ওনাদের বক্তব্য শুনে এই প্রতিপাদ্য বিষয়ে ঋদ্ধ হব এবং পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক গিয়ে আমরা আমাদের এই অর্জনগুলোকে আমরা বিতরণ করতে পারবো। আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ অধ্যক্ষ জসীমউদ্দিন স্যারকে, কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ, কর্ণফুলী। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি অধ্যক্ষ মোহাম্মদ সারোয়ার সালেক শিকদার, রাঙ্গুনিয়া মহিলা কলেজ, রাঙ্গুনিয়া। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা তারই প্রতি, যিনি আমাদের এমন একটি মহতী অনুষ্ঠানে যোগদানের সুযোগ দান করেছেন। শাহেনশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দাসির রুহুল আজিজ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত নবম শিক্ষক সমাবেশে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর হুসাইন আহমেদ মুসলিম চৌধুরী, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, ঢাকা। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও প্রাক্তন উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী, উপ উপাচার্য, সাদার্ন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, এবং সচিবের দায়িত্ব যিনি পালন করছেন মঞ্চ উপবিষ্ট জনাব অধ্যাপক MYMD জাফর। উপস্থিত সম্মানিত বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, উপস্থিত সকলেই আমার শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের যে আলোচ্য বিষয় আমি ছোট্ট করে বলে আমি শেষ করব। সৃষ্টির শুরুতে মানুষের সংখ্যা ছিল শুধুমাত্র 2, হযরত আদম ও হাওয়া। সময়ের বিবর্তনে পৃথিবীর রূপ, রস, গন্ধ ভোগ করে ধীরে ধীরে মানুষের বংশ বৃদ্ধি হল, সৃষ্টি হলো বিভিন্ন দেশ ও জাতির। আজ পৃথিবীর মানুষের সংখ্যা প্রায় 1000 কোটির উপর। কিন্তু মানব কল্যাণে নিবেদিত প্রাণ, আলোকিত মানুষের অভাবে বিশ্ব আজ অস্থিতিশীল। তবে শত সহস্র বছর ধরে মানব কল্যাণে নিবেদিত প্রাণ, আলোকিত মানুষ যারা, বিশ্ববাসীর মনের মুকুরে সোনার হরফে লেখা নাম, তাদের আমরা স্মরণ করি সতত। সম্মানিত সুধী, মানবিক মূল্যবোধ এবং মানসম্পন্ন শিক্ষা প্রসঙ্গে মোতাহের হোসেন চৌধুরীর বক্তব্য স্মরণীয়। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা যেতে পারে। জীবসত্তা তার নিচের তলা, মানব সত্তা বা মনুষ্যত্ব তার উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার যে মই, সেটি হচ্ছে শিক্ষা। তাই মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষ গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। মূল্যবোধের চর্চা ও মানবিকতার উদ্বোধনে শিক্ষা তথা সুশিক্ষা প্রধান সহায়ক ভূমিকা রাখতে পারে। মূল্যবোধের অবক্ষয় রোধের অন্যতম প্রধান উপায় হতে পারে নৈতিক শিক্ষার প্রসার ঘটানো। আর মানসম্পন্ন শিক্ষার প্রসারে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও জাতীয় জীবনের সুস্থ মানসিকতা মূল্যবোধের চর্চার দ্বারা ফিরে আসতে বাধ্য। কারণ মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ
প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাওয়া, অর্থাৎ মূল থেকে বিচ্যুত হওয়া। তাই ন্যায়, নীতি, মানবিকতা, মানবতা, মানবিকতা, সততা, আদর্শিক সমাজ গঠনে, মানুষ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন অভিভাবক, শিক্ষক সমাজ। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যক্ষ সরোয়ার সালেক শিকদার মহোদয়, রাঙ্গুনিয়া মহিলা কলেজ। সম্মানিত সুধীবৃন্দ, মাইজভান্ডারী দর্শন ও সুফি মতাদর্শ প্রচার এবং প্রসারে ট্রাস্টি রয়েছে মাইজভান্ডারী একাডেমি নামে একটি অঙ্গ সংগঠন। একই মঞ্চে দেশাত্মবোধক, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, হামনাদ, কবিতা আবৃত্তি, কাওয়ালি পরিবেশন উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সংক্ষিপ্তভাবে বিশেষ অনুরোধ জানাচ্ছি অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া, নাজিরহাট কলেজ, হাটাজারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের শিক্ষক সমাজের আদর্শ মাউশির চট্টগ্রাম অঞ্চলের প্রাক্তন পরিচালক মহোদয় জনাব আরিফ এলাহি স্যার, আজ উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এবং আমি সবাইকে অ্যাড্রেস করার সময় যেহেতু কম, সেই জন্য সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এই অনুষ্ঠানটা আমার কাছে, আমি মনে করি এটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। কারণ সচরাচর আমরা মনে করি এই ধরনের দরবার শরীফ থেকে কিছু আধ্যাত্মিক বা কিছু পারলৌকিক জ্ঞান অর্জন করার জন্য মানুষ যায়, কিন্তু এই যে জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ব্যবস্থাপনায় এই ধরনের অনুষ্ঠান আমি না, সবাই স্বীকার করবেন এটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। শিক্ষার প্রসারে এই ট্রাস্ট যে দায়িত্ব নিয়েছেন, আমি মনে করি এটা কোনো সরকারি অনুদানে হচ্ছে না। এটা আমাদের যে ট্রাস্টের ট্রাস্টি ম্যানেজিং ডিরেক্টর জনাব হাসান হুজুর, ওনার একক চিন্তার চেতনার ফসল। তবে আমি ব্যক্তিগতভাবে এই ট্রাস্টের সাথে জড়িত হয়ে গেলাম, এটা আমার ভাগ্য বলা যায়। কারণ যিনি এই ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি, উনি বিশ্ববিদ্যালয় জীবনে উনি আমার 2 বছরের জুনিয়র ছিলেন, এবং ওনার সাথে আমার ওইখান সেই শিক্ষা জীবন থেকে সম্পর্ক এবং খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তবে দীর্ঘ 28 বছর পর্যন্ত ওনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। উনি এক জগতে, আমি আরেক জগতে। যাই হোক, এটা আল্লাহর রহমত অথবা আল্লাহর হুকুম বলা যায়। যে কোনোভাবে ওনার সাথে আমার সম্পর্কটা আবার নতুনভাবে সৃষ্টি হলো। এরপরে আরেকটা বিষয় আমি উত্থাপন করতে চাই, সেটা হলো, তাও ভাগ্যক্রমে আজকে ঘটে গেল, যিনি আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব মুসলিম উদ্দিন চৌধুরী, ওনার সাথে ওনার বাসায় আমার সাক্ষাৎ হয়েছিল 1994 সালে। যেই সময় আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে ঢাকা গিয়েছিলাম, ওনার আর এক জুনিয়র বন্ধুর সাথে আমি ওনার বাসায় গিয়েছিলাম, সেটা আমি ওনাকে আজকে স্মরণ করে দিলাম। এইভাবে বলতে গেলে আমার এই শিমুল দাদা, ওনার সাথে আগে কোনো সময় পরিচয় ছিল না, এখানে এসে পরিচয় হলো। যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না।
তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের যে টপিক, এই যে মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং মানসম্মত শিক্ষা বিস্তারে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা শীর্ষক যে যে টপিকটা, এটা আমি মনে করি খুবই সময় উপযোগী, খুবই বাস্তব, এবং এই জন্য এটার উপর আমাদের দায়িত্ব আমি মনে করি আরও বাড়িয়ে দিল এখানে এসে এই অনুষ্ঠানে যোগ দিয়ে। তবে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে কি, মানবিক মূল্যবোধ এটা একটা আমাদের চরিত্র গঠনের সাথে জড়িত, আর মানসম্মত শিক্ষা এটা একটি প্রায়োগিক বিষয় যেটা আমাদের বাস্তব জীবনের সাথে জড়িত। আমরা মানসম্মত শিক্ষার কথা কেন বলি? নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য, আর আত্মার পরিশুদ্ধির জন্য আমাদের মানবিক মূল্যবোধের প্রয়োজন আছে। যাই হোক, আমাদের এখানে প্রধান অতিথি মহোদয় এবং সভাপতি মহোদয় আছেন, যারা আছেন ওনারা আপনাদেরকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, নিজেকে নিজে ঠিক রাখতে হবে। আমি যদি সঠিক পথে না থাকি, আমি আরেকজনকে কীভাবে দিব? আমি প্রতিষ্ঠানের প্রধান হয়ে আমি যদি জাস্ট টাইমে কলেজে বা প্রতিষ্ঠানে না যাই, আমি আমার কলিগকে বলতে পারবো না আপনি দেরি করে আসলেন কেন। তখন উনি আমার দেখা দিবে যে আপনি তো দেরি করে আসেন। সিমিলারলি ছাত্রদেরকে আমরা বক্তব্য উপদেশ দেওয়ার যখন বলবো, আমি আমার নিজের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হতে হবে। তো এখানে অভিভাবকের একটা বিষয় আছে, কারণ আমাদের দেশের বিশেষ করে গ্রামাঞ্চলের অভিভাবকরা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অসচেতন, তাদের সাথে সম্পৃক্ত থাকা এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে এটা আমরা খুব বুঝতে পারতেছি এটার গুরুত্ব। কাজেই অভিভাবক, শিক্ষক এবং আমাদের যে সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি, সবাইকে সম্পৃক্ত করলে আমাদের দেশের সমাজের শিক্ষার যে মানবিক মূল্যবোধেরও উন্নতি ঘটবে এবং মানসম্মত শিক্ষাও হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যক্ষ গোলাম কিবরিয়া স্যারকে, নাজিরহাট কলেজ। এবার সর্বশেষ অধ্যক্ষদের মধ্যে জনার্দন কুমার বণিক, অধ্যক্ষ আশালতা কলেজ, স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। নমস্কার। শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই নবম শিক্ষক সম্মেলন, সত্যি এটি একটি অনন্য আয়োজন। এটি একটি ব্যতিক্রমধর্মী এই উপভোগ্য একটি, আমি বলবো দীর্ঘ সময়ের এই করোনা কাল অতিক্রমের পর আমাদের জন্য একটি অবশ্যই একটি অনুসরণীয় দৃষ্টান্ত। মঞ্চে আজকে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, আমরা যারা সামনে শিক্ষক সমাজ বসে আছি তাকে আমরা চিনি। মানবিক মূল্যবোধের কথা যখন আসে, আমি বলবো যে আমাদের শ্রদ্ধেয় আরিফ ইলাহি স্যার, যিনি আজকের এই সভার সভাপতি, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, এবং মঞ্চে যিনি আজকে প্রধান অতিথি। আমি আমার শিক্ষার্থীরা এসছে আমার কলেজের সেই রাউজান থেকে। আমি যখন কলেজে কোনো কথা বলতে যাই, তখন আমি যখন রাউজানের কৃতি সন্তানদের উদাহরণ দিই, তার মধ্যেই আমি জনাব মুসলিম চৌধুরীর কথা গর্ব ভরে বলি। কেন বলি? তার যে মানবিকতা, তার যে মূল্যবোধের দৃষ্টান্ত আমরা দেখি, তার সম্পর্কে আমাদের যেই চেতনার যে মূল জায়গায় আমরা যা ধারণ করি, তা আমরা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি শিক্ষার্থীদের বলেছি, তোমরা আজকে যদি এই অনুষ্ঠানে আসো, তাহলে উজ্জ্বল দৃষ্টান্ত তোমাদের সামনে এবং জীবন্ত এই মানবগুলিকে তোমরা দেখতে পারবে। মানবিকতার কতটা সমুজ্জ্বল এরা, শুধু দায়িত্ব পালনে নয়, তারা তাদের কর্মক্ষেত্রকে ছাড়িয়ে তারা এই সমাজের সর্বক্ষেত্রে তাদের মানবিকতা দিয়ে তারা সমাজকে আলোকিত করে যাচ্ছেন।
আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই ট্রাস্টের যিনি সচিব, আজকের এই অনুষ্ঠানের যিনি মূল হোতা, এবং মঞ্চে আরও যারা আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, বিভিন্ন কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষবৃন্দ এবং সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের হয়তো আলাদা করে কোনো অভিভাবক নেই, আমাদের স্যাররা বলেছেন আমরাই তো অভিভাবক। তো মানবিক মূল্যবোধ, মানুষ হওয়ার যেই ব্রত নিয়ে আমরা শিক্ষকতায় এসেছিলাম, তা আমি উপলব্ধি করি সেই বিষয়টা, যে আমাদের সমাজে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের বড় বড় অনেক উপাধিপ্রাপ্ত লোক আছে, আমাদের সমাজের মানুষ কোথায়? তাহলে কি আমাদের সমাজের মূল্যবোধের অবক্ষয়ের কারণে মানুষগুলি সবাই অমানুষ হয়ে গেছে? মোটেই তা নয়। ওই যে আমাদের প্রবন্ধ উপস্থাপক বলেছেন পরিবেশ, এই পরিবেশ দূষণ আমাদেরকে এই অবক্ষয়ের দিকে ক্রমাগত ধাবিত করছে। আমাদের এই পরিবেশ উন্নয়ন করতে হবে, এবং এই পরিবেশ উন্নয়নের জন্য আমাদের শিক্ষকরাই সর্বাগ্রে এগিয়ে আসবেন এই বিশ্বাস আমাদের রয়েছে। আমি একজন এই বাংলার মনীষীর কথা দিয়ে বলি, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম পরকে শেখাও। এই অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব এবং এই মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিত্ব, তিনি যে কথাটি বলেছেন, আমরা মনে করি আমরা শিক্ষকরা আমাদের আচরণে যদি তা দেখাতে পারি, তাহলে আমাদের যারা নতুন প্রজন্ম তারা আমাদের দেখেই শিখবে। আমার শিক্ষাঙ্গনের যে গণ্ডি, সেই গণ্ডিতে যখন তারা আসে, তাদেরকে আমরা মানবিক মূল্যবোধের কথা কতটা বলতে পারি, কতটা সময় নিয়ে আমরা তাদের জন্য ব্যয় করতে পারি, আমাদের শিক্ষকদের কাছে সেই প্রশ্ন থাকে। আমাদের সব জায়গায় যে বাণিজ্যিকরণের একটা প্রবাহ চলে এসেছিল, আমরা আস্তে আস্তে সেটা থেকে সরে আসতে হবে। আমাদের শিক্ষার্থীদেরকে তাদের মনোজাগতিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকেই মনে করি আমাদের সন্তানেরা, তাহলে আমরা মনে করি এই মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ার ক্ষেত্রে শিক্ষকরা ভূমিকা রাখবে সর্বাগ্রে। এবং আমি বলতে পারি যে আমাদের যারা অভিভাবক, আমাদের নাজিরহাট কলেজের অধ্যক্ষ বলেছেন, আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে আমরা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করি, আমাদের অভিভাবকদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, অনেক সচেতনতা রয়েছে। এই সীমাবদ্ধতা, অসচেতনতাকে আমরা উন্নয়ন করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য আমরা ক্রমাগতই আমরা চেষ্টা করে যাই। কিন্তু আমাদের এই যে অভিভাবক বৃন্দ আছেন, তারাও কিন্তু সময়ের আবর্তনে সময়ের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা দেখি। আমি আমার এই ক্ষুদ্র শিক্ষায়তন থেকে বলি, শিক্ষার্থী ভর্তি করার আগে জিজ্ঞেস করে আপনার এখানে কি প্রাইভেট পড়ানোর ব্যবস্থা আছে? আমি অবাক হয়ে যাই, যেখানে একটি শিক্ষা ক্লাসরুমে 15-20 জন বা 30 জন বা 40 জন উপস্থিত হয়, সেইখানে যদি আমার শিক্ষকরা ইন্ডিভিজুয়ালি অ্যাটেনশন দিয়ে পড়ান, ওই অভিভাবক কেন আবার প্রাইভেট পড়ানোর জন্য আমাদেরকে বলেন? আমি বুঝতে পারি না। এই অসচেতনতা দূর করার জন্য আমাদের একটি মানসম্মত শিক্ষার প্রয়োজন রয়েছে। আমাদের অধ্যক্ষ শিমুল স্যার বলেছেন, আমি সেখানে একটু যোগ করতে চাই যে জাতিসংঘের যে রিপোর্ট, সেখানে বলেছে মানসম্মত শিক্ষার ক্ষেত্রে এই এশিয়ার মধ্যে বাংলাদেশেই সর্বনিম্ন সম্মানী দেওয়া হয় শিক্ষকদেরকে। আমাদের বাংলাদেশের শিক্ষকদের কি এটি দুর্ভাগ্য নয়? জাতির কি দুর্ভাগ্য নয়? জাতির বিনির্মাণের যে কারিগর, তাদেরকে যদি আপনি পেটে না দেন, পিঠে কিভাবে সইবে? তাই এখানে মাননীয় মহাহিসাব নিরীক্ষক আছেন, এবং আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমরা শিক্ষকরা, আমাদের শিক্ষক যে সমিতিগুলি রয়েছে, আমরা সুপারিশ করি, বিভিন্নভাবে আমরা চেষ্টা করি দাবি দাওয়া জানানোর। আমি আজকের এই মঞ্চ থেকে এই সকল শিক্ষক সমাজের পক্ষ থেকে মাননীয় মহাহিসাব নিরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে বলবো, দয়া করে আগামী বাজেট প্রণয়নে মানসম্মত শিক্ষা নিশ্চিতে যদি আপনি ভূমিকা রাখেন, তাহলে জাতি চিরদিন আপনাকে স্মরণ রাখবে। ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা এই ট্রাস্টকে এবং
আমাকে কিছু বলতে দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনার্দন কুমার বণিক স্যারকে। আমরা ইতোমধ্যে 1:30 ঘরে পৌঁছে যাচ্ছি। আমার মনে হয় আমাদের সম্মানিত অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা মণ্ডলীরা এত সুন্দর সহযোগিতার হাত বাড়িয়েছেন, এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা পাবো এ প্রত্যাশায় এবার দুজন অভিভাবক বক্তব্য রাখবেন অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে। আমি কবি কামরুদ্দিন, বাঁশখালী কলেজ এবং সাব এডিটর দৈনিক পূর্বদেশ, ওনাকে বক্তব্য রাখার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। কবি কামরুদ্দিন, বাঁশখালী কলেজ, সাব এডিটর দৈনিক পূর্বদেশ পত্রিকা। উপস্থিত সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমার কাছে যখন ইনফরমেশনটা এসেছিল তখন বলা হয়েছিল কানে কানে 2 মিনিট। এখন আমি চিন্তা করলাম 2 মিনিটে আমি কি বলবো। অভিভাবকদের পক্ষে কথা বলতে বলেছে। আমি তো জানি এখানে যারা উপস্থিত হয়েছেন মুষ্টিমেয় অভিভাবক হবেন, বাকিরা সবাই অভিভাবক। আমিও একজন অভিভাবক, আবার আমি শিক্ষকও। আমি বাঁশখালী ডিগ্রিগুলোতে পড়াই। পড়ানোর সময়টা আমার 35 বছর হয়ে গেছে। কিন্তু প্রথমে আমাদের মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি এখানে উপস্থিত হওয়ার জন্য। বন্ধুবর, খুব মিষ্টি ব্যক্তিত্ব আরিফ এলাহি স্যার, তাকে সম্বোধন করছি সভাপতি হিসেবে। উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং বিশেষ করে মেজবান্ডারি ট্রাস্টের সচিব অধ্যাপক, তিনি আমার পূর্বে আমার বাঁশখালী কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। পরবর্তীতে তিনি ব্যবসা বাণিজ্য অনেক কিছু করে শেষ পর্যন্ত একটা ভালো জায়গায় এসে স্থিত হয়েছেন। সেই জন্য তাকেও ধন্যবাদ এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমার বন্ধু নাজির কলেজের অধ্যক্ষকে দেখছি, মিসবা ভাই আছেন, তারপর জসিম ভাই আছেন, সবার সাথে আমার একটা সম্পর্ক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের বিষয়টা হচ্ছে যে মূল্যবোধের অবক্ষয় রোধ, মানসম্মত শিক্ষা। একটা হচ্ছে মূল্যবোধের অবক্ষয়, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কথা বলা আছে। অবক্ষয়টা রোধ করে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কথা বলা আছে আমাদের বিষয়ের মধ্যে, এবং শিক্ষক এবং অভিভাবকদের ভূমিকার কথা আছে। তো এখানে শিক্ষা একটা ঐতিহ্যবাহী সিস্টেম, যুগ যুগ ধরে সেই টোলের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এই আধুনিক শিক্ষা পর্যন্ত আজকের এই অবস্থাতে আমরা উপনীত হয়েছি। শিক্ষা প্রথম শুরু হয় 4 দেয়ালের মধ্যে, ঘরের প্রেক্ষাপটে। ঘরের প্রেক্ষাপটে একজন শিশুর যে শিক্ষা শুরু হয়, সেখানে মা বাবা অর্থাৎ অভিভাবকই মূল শিক্ষক। মা বাবা যদি পারিবারিক পরিমণ্ডলে শিশুদেরকে সুশিক্ষা দেন, এই সুশিক্ষা 2 ধরনের। তার আগে প্রাবন্ধিক অধ্যক্ষ সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এত চমৎকার একটা বিষয়ে খুব সুললিত ভাষায় সুন্দর করে পূর্বাপর সমন্বয় রেখে একেবারে গোছালোভাবে একটা প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি, এবং সেটা আপনাদের সবার হাতে হাতে পৌঁছে গেছে। সেখানে সব বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। তারপরেও আমাকে যেহেতু অভিভাবকদের সম্পর্কে বলতে বলা হয়েছে, সেই জন্যই বলা, না বললেও চলে,
এবং যারা এই পর্যন্ত বলে এসেছেন তারা সবাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছেন শিক্ষাক্ষেত্রে মানসম্পন্ন শিক্ষা এবং মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষার ব্যাপারে। কিন্তু আমাদের বুঝতে হবে যে মূল্যবোধ কি, মূল্যবোধ আমরা কতটুকু বুঝি। আমাদের মূল্যবোধ এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে তো হতাশা ছাড়া আর কিছুই আমরা পাই না। বিশ্ববিদ্যালয় থেকে একটা শিক্ষার্থী সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সে প্রথমে চিন্তা করে পুলিশের চাকরি করলে মনে হয় ভালো হবে। এবং আমি এও দেখেছি আমাদের চট্টগ্রাম শহরে চট্টগ্রাম কলেজের মতো কলেজে অধ্যাপনার চাকরি পেয়ে বিসিএস করে পরবর্তী বিসিএস সে পুলিশ হয়ে চলে গেছে। এই রকম দৃষ্টান্ত। এখন কি আমরা মানুষ হচ্ছি নাকি শিক্ষক হচ্ছি, শিক্ষা অর্জন করছি, জ্ঞান অর্জন? আসলে আমরা জ্ঞান অর্জন করছি, মূল্যবোধ অর্জন করছি না, আমরা মানুষ হচ্ছি না। মূল্যবোধটা মানুষ হওয়া। মানুষ কিভাবে হওয়া যায়? মানুষ হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সত্তার ভেতরে দুইটা সত্তা আছে, একটা জীবসত্তা আর একটা মানব সত্তা। একটা জীবসত্তা আর একটা মানব সত্তা। জীবসত্তা এইটা গরু, ছাগল, পশু, পাখি সব কিছুর মধ্যে আছে। তাদের আরামায়েশ এবং আহার বিহার ছাড়া, যৌনতা ছাড়া পশুদের আর কিছু নেই। উন্নত চিন্তা করার কোনো সক্ষমতা নেই। মানুষের চিন্তা করার সক্ষমতা আছে। মানুষের কল্যাণ করার ক্ষমতা আছে, জীবকে কল্যাণ করার ক্ষমতা আছে। সেই জন্যে আমাদের প্রথমে যেতে হবে যে মূল্যবোধ কি। মূল্যবোধ হচ্ছে যে সবাই চিরন্তন শাশ্বতভাবে যেটা ভালো, এই ভালো অর্জন করার জন্যে প্রথম যাকে ভূমিকা রাখতে হবে মা বাবাকেই ভূমিকা রাখতে হবে। কিন্তু মা বাবা সঠিকভাবে যখন শিশুদের মনন এটা পারিবারিক পরিমণ্ডলে সুন্দরভাবে গড়ে দিতে না পারে, সেই শিশুরাই পথভ্রষ্ট হয়, সেই শিশু আর মানুষ হয় না, তারা জীব হয়ে যায়। এই জীবসত্তা থেকে মানুষের জীবসত্তা পশু, পাখি, বাঘ, সিংহ সবার মধ্যে আছে, মানুষের মধ্যেও আছে। যে মানুষের অন্তরের মধ্যে যে ভাব, মনের ভাবটা হচ্ছে যে মৌলিক। মনের ভাব ৮ প্রকার। ৮টা ভাব আমরা ধারণ করে সমাজে বসবাস করি। রতি, হাস, শোক, ক্রোধ, ভয়, ঈর্ষা, জুগুপ্সা, বিস্ময়। এই 5 প্রকারের ভাব থেকে মৌলিক ভাব, মানুষের মৌলিক ভাব, জীবের মৌলিক ভাব, এইগুলো অন্যান্য জীবের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। কিন্তু মানুষের মধ্যে যখন অন্যান্য জীবের মতো এই ভাবগুলো প্রকাশ পায়, তারা আর মানুষ থাকে না, তারা জীব হয়ে যায়, পশু হয়ে যায়। এই কারণে পশুত্ব শক্তির উন্মেষ আমরা দেখি। এই জামালখানে পাশেই, এই জামালখানেই একটা ছোট্ট শিশু, নারী শিশু দর্শিত হলো, আপনারা দেখেছেন পত্রিকায়। কেন? এইখানে মানব সত্তা তার ছিল না, পশু শক্তি। এই যে তার ওই যে মৌলিক ভাব, সেইগুলো শিক্ষা, দীক্ষা, পরিবেশ এগুলোকে নিয়ন্ত্রণ করে। আমরা শিক্ষার মাধ্যমে আমাদের এই যে মৌলিক মনোভাবগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমরা মানুষ হতে পারবো না। পারিবারিক ক্ষেত্রে অভিভাবকদেরকে অবশ্যই এই নিজের ঘরের মধ্যে আচার আচরণ, কথাবার্তা, সাংস্কৃতিক বোধ থেকে শুরু করে সবকিছুর মধ্যে শিশুরা যেন সুন্দর করে অনুকরণ করে সুশিক্ষার দিকে ধাবিত হয়, সেই দিকেই অভিভাবকদের নজর রাখা কর্তব্য বলে আমি মনে করি। এবং এখানে যেহেতু আমরা অভিভাবক, আমরাই শিক্ষক, কিন্তু আমাদের জন্য এই কথাগুলো নয়। মাইজব্যান্ডারি ট্রাস্ট যদি অভিভাবকদের একটা সমাবেশ করত, সেখানে আমাদের দাওয়াত করত, আমরা যদি এই যে অর্ধশিক্ষিত, অশিক্ষিত, নিরক্ষর অভিভাবকদেরকে সহ যদি এই কথাগুলো আমরা বুঝাতে পারতাম, তাহলে আমাদের এই বিষয়টা আরো বেশি সমাজ এবং রাষ্ট্রের উপকারে আসতো। পরিশেষে আমি শুধু একটি কথা বলতে চাই। এই কয়দিন আগেই পত্রিকায় দেখলাম যে সরকারি কর্মচারী এবং সরকারি বেসরকারি কাউকে কোনো মহার্ঘ ভাতা দেবেন না, সরকার পে স্কেলও দেবেন না।
পে স্কেল যে দিয়েছেন আমাদেরকে, এইটা আমরা ভুলেই গেছি কখন দিয়েছিল। আর আলুর 10 টাকার আলুর দাম 30 টাকা, 40 টাকা, 50 টাকা পর্যন্ত গিয়েছে, কিন্তু আমাদের বেতন আগের জায়গায় আছে। এরপরেও মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে, সংসদে বলে দেওয়া হচ্ছে যে না, আমরা এগুলো চিন্তা করতেছি না। বিশেষ করে রাষ্ট্রের অর্থ বিষয়ক সব কর্মকাণ্ড নিয়ন্ত্রক আমাদের আজকের প্রধান অতিথি। আমরা প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, খুবই সংকটে আছে শিক্ষক সমাজ। জসিম ভাইয়েরা বলেছেন আন্তর্জাতিক যে শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে যে আমরা নেই, এই কথা বলা হয়েছে, সব কিছু হয়েছে। আমি বলতে চাই না, আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব যেন সরকারি উচ্চ পর্যায়ে আগামী বাজেটে যেন এই পে স্কেল অথবা মহার্ঘ ভাতা শিক্ষকরা, শিক্ষক, সরকারি বেসরকারি সকল কর্মচারীরা যেন পায়, এই ব্যাপারে আপনার বিশেষ ভূমিকা আমরা আশা করব। এবং সবাইকে, শিক্ষক মহোদয়গণকে আমাকে শোনার জন্যে, এবং বিশেষ করে অধিকাংশই তো অভিভাবকদেরকে আমাকে শোনার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে কিছু বলার জন্যে কর্তৃপক্ষ আমাকে যে সুযোগ দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাইজ ভান্ডারি ট্রাস্ট যে এইরকম শিক্ষা বিষয়ক মানসম্পন্ন শিক্ষার ব্যাপারে এইরকম একটা সেমিনার করে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, এইটার জন্য মাইজ ভান্ডারি ট্রাস্টকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানিয়ে, আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। আমাদের সম্মানিত অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখলেন কবি কামরুদ্দিন স্যার। আসলে সময় স্বল্পতার কারণে আমাদের আরেকজন অভিভাবক এবং শিক্ষার্থী বক্তব্য রাখার কথা ছিল। যেহেতু দুটাই এই অডিটোরিয়ামে আর একটি রাজনৈতিক প্রোগ্রাম আছে, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, বিশেষ অতিথি বক্তব্য রাখবেন, এবং সভাপতির সমাপনী বক্তব্যের পরেই মোনাজাত এবং মিলাদ হবে। সে কারণে আমাদের একটু অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। আপনাদের ক্ষমাসুন্দর দৃষ্টি প্রত্যাশা করে এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, সাউদার্ন ইউনিভার্সিটির আমাদের সকলের পরিচিত প্রিয়ভাজন শিক্ষাবিদ প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য, সাধারণ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, বাংলাদেশ, ওনাকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। অভিভাবক ছিলেন আইনজীবী রেভা বড়ুয়া। আমাদের শিক্ষার্থী ছিলেন তিলোত্তমা বিশ্বাস, আশালতা কলেজ। ধন্যবাদ। শাহনশাহ হজরত সৈয়দ জিওলগ মাইজ ভান্ডারি ট্রাস্ট আয়োজিত আজকের এই মহতী সভার ও একটা বিশেষ বিষয়ের উপরে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় মুসলিম ভাই, সম্মানিত সভাপতি প্রফেসর জাফর ভাই, মঞ্চ উপবিষ্ট অন্যান্য আমার সহকর্মীবৃন্দ এবং সামনেই যারা আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ, অর্থাৎ আমার সহকর্মীবৃন্দ, আমি নিজেও শিক্ষক, সেই হিসেবে বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় যেহেতু সংক্ষিপ্ত, তো আমি একটু সংক্ষিপ্ত আকারে দুই একটা ব্যাপারে একটু আলোকপাত করব। অনেক বিজ্ঞ শিক্ষকের আলোচনা করেছেন, খুবই ভালো লেগেছে এবং অনেক জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে। শিক্ষা, জ্ঞান এ সম্বন্ধে আমার এক বড় ভাই শ্রদ্ধেয় ইফতিখার ভাই, উনি খুব সুন্দর করে বলেছিলেন দুইটা ভিন্ন জিনিস।
আসলে যেমন গাউসুল আজম মাইজভান্ডারী দরবার শরীফ বা যারা বড় বড় অলিরা আছেন, এখান থেকে কিন্তু আমরা শিক্ষার আলো ছড়িয়ে পড়ে, সে আলোটা নিতে হয়। নেওয়ার জন্য কিছু প্রস্তুতি লাগে। আর আমরা যারা শিক্ষক আছি, আমরা কিন্তু জ্ঞান ছাত্রদেরকে দিয়ে থাকি। এবং সেই জন্য বলছি যে শিক্ষাটা আর জ্ঞান থেকে একটু আলাদা। জ্ঞানটা অর্জন করতে হয়, জ্ঞানটা আমার থাকলে আমি আমার ছাত্রদেরকে দিব। মানসম্মত শিক্ষা ব্যবস্থা এখন দুনিয়া জুড়ে এই জিনিসটার উপরে বেশ জোর দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় লেভেলে যেমন আমরা বলি যে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল অলরেডি এটা হয়ে গেছে। আস্তে আস্তে সেটা কলেজ লেভেলে এবং স্কুল লেভেলেও আসবে, যে শিক্ষার কিছু কাঠামোগত পরিবর্তন আসবে। শিক্ষার যে কারিকুলাম, সে কারিকুলামে হয়তো বা আরও কিছু পরিবর্তন আসবে। কারণ পৃথিবীতে তো আমাদেরকে টিকে থাকতে হবে। আমরা যদি আমাদের কষ্ট হবে যে এখানে একটা কথা আসছে যে সরকার একটা জিনিস দিচ্ছে, 3 দিনের মধ্যে হয়তো এই ট্রেনিংয়ে আমাদের জানতে হবে এবং এটা কারিকুলাম হিসাবে আসুক বা যে হিসাবে আসুক, যে এটা আমাদের করতে হবে। অনেক ভুলভ্রান্তি হবে। এর মধ্যে ইনশাল্লাহ আমরা সব কিছু চড়াই উতরাই করে পার হয়ে যাব। আমি এই জন্য বলছি, আমাদের দেশে শিক্ষার মান গত 15 বছরে যতটুকু উন্নতি হয়েছে তার আগের 35 বছরে কিন্তু সেরকম হয়নি। এখন এখানে ভূমিকাটা কার বেশি? আমার শিক্ষকদের, আমার সহকর্মীদের, আমাদের। আজকে এই শিক্ষক সমাজ যে জাতিতে যে অবদান রেখেছে বা রাখছে বা রাখবে, সেটা আসলে অনেকের বক্তব্যে এসেছে। আমি যদি আমার গুণগান আমি করি তাহলে তো সেটা ঠিক হলো না। কিন্তু এটাই সঠিক, শিক্ষকেরা যা বলেছেন সেটাই সঠিক। আমি একজন শিক্ষক হিসাবে আমি আমার ভূমিকাটা রাখতে পারবো যদি আমি ঠিকভাবে আমার যে মন মানসিকতা, তারপরে আছে আমার পরিবার আর আমার সব কিছু যদি ঠিকভাবে আমি রাখতে সক্ষম হই। তাই বলে আমি আমার সন্তানকে দেখার দায়িত্বটা তো আমি নেব। আমার সন্তান হচ্ছে আমার ছাত্র, আমার মেয়ে হচ্ছে আমার সে ছাত্রী। আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি শিক্ষক হিসাবে। আমাদের শিক্ষার যে মান, সেটা বাড়ার ক্ষেত্রে ভূমিকা আছে। আমি আমার ছেলে মেয়েকে আমি শেখাবো, আমি তাকে জ্ঞান দেব এবং সেই জ্ঞানটা হবে বাস্তবসম্মত, সেই জ্ঞানটা হবে পৃথিবীর চাহিদা অনুযায়ী। এখন যেই ব্যাপারে এখানে আজকে অর্থাৎ যে প্রতিপাদ্য বিষয় যেটা ছিল, শিক্ষক শুধু নয়, অভিভাবকেরও কিছু ভূমিকা আছে মানসম্মত শিক্ষার ক্ষেত্রে। আমরা যারা অভিভাবকেরা যারা আছি, সেই অভিভাবকদের ভূমিকা হচ্ছে আমার ঘরে, আমার সমাজে এবং আমার শিক্ষকদের উপরে। আমরা যদি শিক্ষকদের সাথে অভিভাবকেরা যে একটা ভালো সংযোগ স্থাপন করতে পারি, অপসংস্কৃতি থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো। আমি আজকে এতটুকু আজকে আমার আলোচনার মধ্যে হয়তো একটু করে আমি অংশ নিলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে আবার সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে, এতক্ষণ পর্যন্ত সুন্দর আলোচনা করলেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। আজকের অনুষ্ঠানের যার জন্য আমাদের এতক্ষণ বসে থাকা প্রধান অতিথির বক্তব্য, যিনি চট্টল নন্দিত ভূমিপুত্র,
আমাদের অত্যন্ত শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ঢাকা। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ওনার বক্তব্য রাখার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্টের উদ্যোগে আজকের 12 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে শিক্ষক সমাবেশ, এবং যেটার মূল প্রতিপাদ্য বিষয় হলো গিয়ে মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধ এবং মানসম্মত শিক্ষা বিস্তারে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা শীর্ষক এই সেমিনারে স্টেজে উপস্থিত আছেন অনেকেই। আমার মনে হয় যেহেতু সময়ের স্বল্পতা আছে এবং আরেকটা মিটিংয়ের লোকজন আসা মনে হয় শুরু করছে, আমার মনে হয় বক্তব্য আমি খুব ব্রিফলি কথা বলবো, বেশি কথা বলবো না, বলার সুযোগও নেই। মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি আছেন এবং আমাদের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা আছেন, মঞ্চে অনেকে আছেন, সামনে আছেন, এবং অনেক শিক্ষক আসছেন, যেহেতু এটা বিষয়টা আমাদের শিক্ষক সমাজকে নিয়ে। অনেক ছাত্রছাত্রীও আসছে, অভিভাবকরা আসছে। সব দিক মিলে এই অনুষ্ঠানটা একটা অনন্য অনুষ্ঠানে পরিণত হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এবং আমি ঢাকা থেকে কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমার আসা। কারণ আমি এটার স্ট্রাকচার, এটার ফরম্যাট দেখে আমি আসলে শুধু যে কনভিন্সড হয়েছি তা না, আমি অভিভূত হয়েছি যে এইরকম একটা আধ্যাত্মিক লাইনের একটা সংগঠন, একটা ট্রাস্টের মাধ্যমে সমাজ হিতকর বিভিন্ন সাম্প্রদায়িক সম্প্রীতি, শিশু কিশোরের কল্যাণ, দুস্থদের কল্যাণ, সব দিক মিলে আমি 12 দিনের প্রোগ্রামের যে স্ট্রাকচার দেখেছি, এই দেখে আমি মনে করি এবং আমি আশান্বিত হয়েছি। কারণ এই যে সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কথা বলা হচ্ছে, অনেক সময় আমাকে নিজেকেও খুব ব্যথিত করে এই অবক্ষয়ের বিষয়গুলো যখন নজরে পড়ে, এবং মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড ফিল করি যখন যে চিন্তা করি যে আমরা কি আসলে এই সমাজের বিভিন্ন অংশ নিঃস্বার্থভাবে আমাদের সামাজিক দায়িত্ব কি পালন করছি। তখন অনেক সময় অসহায়ত্ব ফিল করি যখন দেখি বিভিন্ন রকমের সংগঠন কোটারি একটা ইন্টারেস্ট নিয়ে কাজ করে, এবং এটার মধ্যে সমাজকে কেন্দ্র করে যত না লক্ষ্য উদ্দেশ্য থাকে, তার চেয়ে বরং একটা পার্টিকুলার গ্রুপ যে সমাজ সংগঠনটা করেছে, ওই সংগঠনের ইন্টারনাল স্বার্থটাই প্রমিনেন্ট হয়ে আসে, এবং এটা দেখে অত্যন্ত ব্যথিত হই এবং মাঝে মাঝে মানে খুব ভীত সন্ত্রস্ত হই। তো যখন আমি এই অফারটা পেয়েছি, যখন আমাকে বলা হলো, আমি নির্দ্বিধায় আপনাদের কাছে স্বীকার করি, প্রথমে যখন আমাকে বলা হয়েছে, আমি ডিটেলটা কেন এটা বলবো না, আমি কিন্তু রাজি হইনি। আমি ইচ্ছা করে আমার দিনটা ফ্রি থাকার পরেও আমি বলেছি আমি দেখি, এবং দেখতে গিয়ে 2-1 আমাকে নক করার পরেও আমি তখনও বলেছি আমি দেখি। তখন যারা নক করেছে তারা স্মার্ট এনাফ, তারা বুঝতে পেরেছে যে আমাকে এই সরাসরি নক করে হবে না, তারা অন্যভাবে এগিয়েছে, এবং তার মধ্যে একজন ছিল প্রফেসর হুমায়ুন মোর্শেদ, যে আমার সমসাময়িকই বন্ধুস্থানীয়, ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষক ছিলেন, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টও ছিলেন, এখন অস্ট্রেলিয়াতে উনি সেটেল, এখানে ইউনিভার্সিটি টিচার। তো যাই হোক, উনি এবং আরো 2-1 জনের যখন সার্টিফিকেশন পেলাম তখন আমি রাজি হয়েছি। এটা তো অনেকে আমাকে উন্নাসিক বলতে পারে,
বা ভাবতে পারে। আমি পরিষ্কার করে দিচ্ছি, এইটাও কিন্তু ওই ভয় থেকে, মানবিক মূল্যবোধের অবক্ষয়ের ভয় থেকেই আমার উন্নাসিকতা হলে উন্নাসিকতা আমি একটু পরখ করে দেখার চেষ্টা করেছি। যাই হোক, শেষ পর্যন্ত আমি আশ্বস্ত হয়েছি যে আমাদের এই ট্রাস্ট এবং তার সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মসজিদুল আলীর ওনার যোগ্য উত্তরসূরি সৈয়দ হাসান সাহেব, উনি এটা সামাজিক বিভিন্ন ক্ষতকে রিপেয়ার করার জন্য যে উদ্যোগ নিয়েছে এবং এর মধ্যে অনেকে সম্পৃক্ত হয়েছে, এবং এই 12 দিনের প্রোগ্রাম দেখো আমি খুব অত্যন্ত আশান্বিত হয়েছি। এবং আজকের প্রোগ্রামটা তো অনন্য। খুব একটা আমরা, যেটা একজন বলছিলেন, খুব একটা আমরা স্টেজে সব আমাদের অনাবল শিক্ষাবিদরা, সম্মানিত শিক্ষাবিদরা বসবেন, ওনারা স্টেজে থাকবেন, ওনারা বক্তব্য দিবেন, ওনাদের জন্য বক্তব্যের জন্য সময় দেওয়া হবে। আমাদের সমাজ কেন জানি ওইখানেও গুটিয়ে ফেলেছে, সমাজ কিন্তু ওইখান থেকেও গুটিয়ে আসছে, এবং এগুলো কিন্তু আমাদের একটা ভয়ের কারণ। সময় বেশি নেই, আমি এই জন্য মানে আমার মনে হয় এইভাবে আমি দুই একটা কথা বলে শেষ করি যে এটা যেই পর্যায়ে আছে, এটাকে মানসম্মত শিক্ষা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়, এইটাতে আসলেই যদি বলি সমাজের অনেকের রোল আছে, এখানে ভূমিকা আছে। অতীতের দিকে যদি আমরা ঐতিহাসিকভাবে দেখি, এই রোলের মধ্যে সবচেয়ে বড় রোল হলো কি আমাদের শিক্ষাবিদদের রোল। এখন প্রশ্ন হলো গিয়ে, আমরা কি শিক্ষাবিদদের এখন আমরা দায়ী করব যে ওনারা ওনাদের ভূমিকা পালন করছে না? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা করা ঠিক হবে না, কারণ আমরা ওইরকম পরিবেশ দিচ্ছি না। শিক্ষার মান উন্নয়নে এবং সামাজিক মূল্যবোধ অবক্ষয় দূরকরণের জন্য শিক্ষকরা সাবজেক্টের টিচার হিসেবে শুধু সাবজেক্টের টিচার থাকবেন না, ওনারা ওই ছাত্রর শিক্ষক যে ওই ছাত্রের সর্বাঙ্গীন উন্নতির জন্য তার মানসিক শক্তি, মানবিক গুণাবলী, সমাজের প্রতি দায়িত্ববোধ, পরিবারের প্রতি দায়িত্ববোধ সবকিছু ওর মধ্যে যাতে দিতে পারে, এইরকম একটা পরিবেশের মধ্যে ওনাকে শিক্ষকদেরও রাখতে হবে। এবং শিক্ষকরা সাবজেক্টের টিচার, কিন্তু উনি সাবজেক্ট থাকবেন না। সাবজেক্ট এটা একটা থাকবে, সাবজেক্ট মানে কি শুধু জ্ঞান অর্জনের জন্য, কিন্তু মানুষ তৈরি হওয়ার জন্য না। মানুষ তৈরি হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো গিয়ে আচরি ধর্ম। ওই জায়গায় আমি জানি না কিভাবে হবে, এই জায়গায় আমাদের রোল প্লে করতে হবে। এটার জন্য দরকার হলে আন্দোলন করতে হবে, বিপ্লব করতে হবে। আমি দুই একটা আমার ব্যক্তিগত জীবন থেকে বলি, যদি বা অন্য লাইনেও বলা যেত, আমি জাস্ট এমনি লেসন হিসেবে বলি। আমি এটা ব্যক্তিগত হয়ে যাবে, আপনারা কিছু মনে করবেন না। আমার দাদা আমাকে, বছর বয়স কত হবে, 4, 5, 6, কিন্তু আমার মনে আছে কত বছর বয়স আমার মনে নেই, কিন্তু আমার মনে আছে আমি একবারে ছোট, শীতকালে, এরকম শীতকালে উনি আমার বাড়ির সামনের পুকুর পাড়ে উনি রোদ পোহাতেন, আমাকে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। একদিনে এরকম দাঁড়িয়ে থাকা অবস্থায় একদিন ওই পুকুরটা ছিল ওপেন, তখন লোক যার ইচ্ছা সে মাছ জাল মারতে পারতো, মাছ ধরতে পারতো, মাছও হতো এরকম ওপেন, কোনো রেস্ট্রিকশন ছিল না। হঠাৎ করে একজন লোক এসে বলল, আমার দাদার কাজকর্ম করেন এরকম একজন লোক, ওনার নামও জানি আমি, নাম এভাবে বলছি না, নামটা বললে একটু আর ইয়ে করা হবে। তো উনি এসে বলল, অমিয়া অমিয়া লেদ্দা যে বড়জ্ঞ মাছ ফাই, পুকুরের পারে, পুকুরটা বড়, যারা আমার বাড়ির সামনে আছে জানো, অনেকে দেখছে। তো দাদা বললেন, ও ইতারে ডাক। তো শীতের দিন কাঁপতে কাঁপতে, মানে
ওনার নাম কি জলদাস আর কি, উনি কি ওনার ওই যে জেলে সম্প্রদায়ের, ওনাকেও আমরা রেসপেক্ট করতাম। ওই লোককে আমার এখনো মনে আছে, রেসপেক্ট শেখানো হয়েছে। যাই হোক, উনি আসলেন। তারপরে দাদা, যাই হোক শর্ট স্টোরি করি আমি, দাদা ওই লোক যেই এসে কমপ্লেন করছে যে ও বড় মাছ পাইছে, দাদা বললেন ফাঁসারির দোয়ানতুন ফাল্লা লইয়া। তো দাদা ফাল্লা আনালেন ফাঁসারির দোকান থেকে, পাল্লা দিয়ে মেপে ওই রুই মাছটা নিজের পুকুরের মাছ নিজে কিনে নিলেন। আমি বুঝাতে চাচ্ছি, ওই যে দাদা, ওইটা আমি দেখেছি, আমার এখনো স্পষ্ট ভাসছে, ওইটাই আমাকে অনেক কিছু শিখিয়ে ফেলেছে। সারা জীবন ওইটা থেকে আমি বের হতে পারিনি। যত রকমের রেস্ট্রিকশন পুকুরে দেওয়া হয়, আমার মধ্যে ওই দাদার ওই গল্পটা মনে পড়ে। তখন আমি আবার এর মধ্যে রোল প্লে করার চেষ্টা করি, কাজিন টাজিনদের কিছু সামাজিক দায়বদ্ধতার ইস্যু মাথার মধ্যে চলে আসে। তাইলে বোঝা যাচ্ছে মানে ক্লাসরুম শিক্ষা দিয়ে হবে না। এই যে পারিবারিক ভাবে শিক্ষকরা শিক্ষক হবে ছাত্রের ইয়ের জন্য, এই শিক্ষককে এরকম পরিবেশ দিতে হবে। সাম্প্রদায়িকতা, এই যে আমরা দেখতে পাচ্ছি, যে জন্য বললাম আমি খুব ইমপ্রেসড যে এর মধ্যে রোল এনারা প্লে করছেন, এই জন্য ওনারা থিম রেখেছেন। অত্যন্ত আশাবাদী হওয়ার একটা ঘটনা, যেটা আমাদের এখন অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। আমরা এই সমস্ত দায়িত্ব নিয়ে নেই, আমরা সংগঠন করছি, কিন্তু কিসের সংগঠন করছি এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সংগঠন করছি, আমি সময় নেই এই কারণে আরো মানে প্র্যাকটিক্যাল গল্প দিয়ে বলতে পারতাম। একটা গল্প শেষ করি। জ্যোৎস্না রাতে এই পুকুর পাড়েরই ঘাটে বিচার হইতো, আমার দাদারা বিচার করতেন দেখতাম। সাথে কালীচরণ কাকা মনে হয় নামটা, আমার কালীচরণ গেলে আমি ওই নামটা, যাই হোক এই জাতীয়, উনিও আসতেন, সাদা ধুতি পরতেন, উনি আসতেন। এই জ্যোৎস্না রাতে বসে ওইখানে বিচার হতো। বিচার হচ্ছে ওই যে ছিচকে চোরের বিচার। তা আমরা ওই যে পুকুর ঘাটের পাশে ছোট ছোট বাচ্চারা এভাবে এভাবে দেখছি। তো বিচার চলছে, হঠাৎ করে কালীচরণ কাকা, ওনার পায়ে ছিল জুতো, স্যান্ডেল, বিচারের মাঝখান দিয়ে হঠাৎ করে ওই চোরটারে পিঠের উপরে 4-5টা ঘা দিয়ে চা। তখন বুঝিনি এই কাজটা কি, পরে বুঝলাম যে উনি টাইমিং, মানে শুধু শুধু ছিচকে চোরকে শাস্তি দেওয়া দরকার। আমার মনে হয় কারেন্ট, আচ্ছা, শাস্তি দেওয়া দরকার, শোনা যাচ্ছে কি? শাস্তি দেওয়া দরকার, আবার শাস্তির পরিমাণটা এমন বেশি হওয়ার উচিত হবে না, আবার এটা নিয়ে সময় নষ্ট করারও দরকার কি। এই জন্য মাঝপথে উনি বিচার করে দিলেন, ওই 3-4 ঘা যে দিলেন ওইটাই বিচার। আমি এটা ঘা যে দিলেন ওই বিচারের কথা বলছি না, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি। আপনারা কি বুঝতে পারছেন ঘটনাটা কি? এই যে ঘা দিলেন কে? কালীচরণ। ও চোর কিন্তু ওই সম্প্রদায়ের না। টলারেন্স লেভেল কোথায় কোথায় নেমে চলে গেছে আমাদের। ওই শিক্ষা কে দিচ্ছে এখন? দিচ্ছে না তো কেউ, ওই শিক্ষা তো কেউ দিচ্ছে না। জীবন যে একটা, এই এক জীবনে অনেক কিছু চাই, অনেক কিছু চাওয়ার না চাওয়ার কালচার তো আমরা দেখেছি। অনেক কিছু চাই না, একবেলা রুটি খাবো, একবেলা ভাত খাবো, এটাই আমার অলংকার, এটাই আমার স্ট্রেংথ। এবং এটা নিয়ে কেউ আমাকে ঠাট্টা মস্করাও করবে না। আমি শিক্ষক, আমার লিমিটেড ইনকাম। ওই অ্যাপ্রিসিয়েশন করার মতো সমাজকে যে তৈরি করা, ওই সমাজকে তৈরি করার মতো মেশিনারি লাগবে। এটা সিলেবাস ভিত্তিক লেখাপড়া দিয়ে শুধু হবে না। এবং অতীতে তাই হইতো। টোলের গুরু কি কোনো পার্টিকুলার সাবজেক্ট পড়াতেন? গুরুর হাতে ছেড়ে দিয়েছে 10 বছর পরে এই ছেলে মানবিক গুণাবলী সম্পন্ন, সমাজ সচেতন, রাজনৈতিক সচেতন, সাংবিধানিক
দায়িত্ব, সাংবিধানিক অধিকার, দায়িত্ব সব সম্পর্কে জেনে 10 বছর পরে টোল থেকে বের হয়েছে। এখন আমরা সাবজেক্টে পিএইচডি বানাচ্ছি, বানাচ্ছি, কি জন্য বানাচ্ছি, কার জন্য বানাচ্ছি জানি না। যাই হোক, বিরক্তিকর উদ্যোগ হবে, সময় যেহেতু শর্ট আছে। দুইটা ইস্যু বললাম। আরেকটা ইস্যু, আপনারা পে স্কেল নিয়ে কথা বলছেন, এটা যদিও বা একটু ক্লিয়ার করে রাখি, আমি কিন্তু সরকারি কর্মকর্তা না, এটা একটু বোঝানোর জন্য বলি। আমি যখন অর্থ সচিব পর্যন্ত ছিলাম তখন পর্যন্ত সরকারি কর্মকর্তা ছিলাম। আমি এখন সাংবিধানিক পদধারী, দ্যাট ইজ সরকারি কর্মকর্তা না। সরকার আমাকে পদচ্যুত করতে পারে না, সরকার আমাকে শাস্তিও দিতে পারে না। সংবিধান এটা এভাবে তৈরি করেছে। এই পদ চিফ জাস্টিস যেভাবে আছে বা চিফ ইলেকশন কমিশনার যেভাবে আছে, সরকারের আয় ব্যয়ের অডিটের ইস্যু। কাজেই ওই যে আমি রোল প্লে করব, এটা সরাসরি রোল প্লে করার স্কোপ কম। তারপরেও যেহেতু অর্থ সচিবে ছিলাম, সরকারের সাথে আসা যাওয়া আছে, একেবারে যে রোল নাই তা না। যাই হোক, এটা জেনে রাখলাম। তবে একটু দুঃখের কথা শেয়ার করেই শেষ করি। মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টা যেটা বললাম, আমি জানি না কিভাবে হবে, তবে এই সমস্ত উদ্যোগ দেখে আশান্বিত হচ্ছি, এটা আমি বললাম। মানসম্মত শিক্ষার ব্যাপারে যেটা বললাম, শিক্ষক সমাজকে মানসম্মত শিক্ষার স্ট্রাকচার তৈরি করতে হবে, অন্য কাউকে না, পরিষ্কার কথা। তাইলে এখন শিক্ষক সমাজ যে তৈরি করবে, শিক্ষক সমাজকে তৈরি করার জন্য এরকম একটা স্ট্রাকচারের মধ্যে ফেলতে হবে। আমার মনে হয় আন্দোলন করলে ওই জাতীয় আন্দোলন করতে হবে। আর ওই বিষয়ে আর বেশি কথা না বলি, যে এটার কথা বলছিলাম, বেতন ভাতাদির কথা, দুঃখের কথা বলে শেষ করি। আমি অর্থ সচিব হিসেবে যখন রিটায়ার করি, রিটায়ার করবো মানে এটা 3 মাস আরো ছিল, এরপরে হয়তো আরো 2 বছর আমার বলা হচ্ছিল গভর্নমেন্ট। সামহাও পরে আমি এখানে চলে আসলাম, শপথ নিলাম। শপথ নেওয়ার পর 5 বছরের জন্য শপথ নেওয়ার পর আমার অফিসারকে বললাম, দেখি আইনটা দেখাও তো, আমি কি পাবো টাবো, কারণ আমি তো সরকারি বেতন পাবো না, এটাকে বলা হয় প্রিভিলেজ, সম্মান। তো আমার জন্য একটা আইন আছে। আইনটা উল্টায় দেখলাম আমি এমনি বাংলো পাবো, এই পাবো, যা আছে এগুলো আছে, ট্যাক্স ফ্রি পাবো, সব ট্যাক্স ফ্রি থাকবে, ইলেকট্রিসিটি ফ্রি, এগুলো সব থাকবে। বেতনটা কত পাবো লেখা আছে যে সরকারি কর্ম থেকে যদি আসি অডিটর জেনারেল হই, মহাহিসাব নিরীক্ষক হই, তাইলে সিনিয়র সচিবরা যা পায় তার চেয়ে এত % বেশি পাবো। এবং এই পারপাসে যতদিন 5 বছর থাকবো, আমার চাকরি, সরকারি চাকরি যেভাবে চলছে মনে হবে ডিম টু হ্যাভ বিন, মানে এটার মতোই চলতে থাকবে, ওই ফ্যাসিলিটি গুলো পাবো, আর এক্সট্রা যেগুলো পাবো। তাহলে বোঝা যাচ্ছে আমি পেনশন পাবো না। তা আমার সাথে যারা রিটায়ার করছে তারা অলরেডি গ্র্যাচুইটি 80 লাখ 90 লাখ টাকা নিয়ে সে তো পেনশন আর সঞ্চয়পত্র বানিয়ে ফেলেছে। এখন আমি এখানে শপথ নেওয়ার পরে আমি এখন পেনশনও পাচ্ছি না, ওই সিনিয়র সচিবের চেয়ে বেতন বেশি পাচ্ছি, এটা নিয়ে চলতেছি। কিন্তু তারপরে আমার মনে কষ্ট নেই। কেন কষ্ট নেই? অন্য কোনো কারণে না। চিন্তা করলাম যে এই 5 বছরের মধ্যে তো একটা না একটা পে স্কেল হবে, তাহলে পে স্কেল হইলে, বেতন বেড়ে গেলে, তাহলে আমার পেনশন তো বহুত বেশি বেড়ে যাবে। হেভি মন ফুর্তি করে আগাচ্ছি। এখন তো আমি ধরা খেয়ে গেছি। আমার বন্ধুরা সচিব হিসেবে রিটায়ার করে, তো সে তো অলরেডি পেনশন সঞ্চয়পত্র ডবল হয়ে গেছে, 80 লাখ 1 কোটি 60 লাখ হয়ে গেছে। এখন আমার তো কিছু হয়নি। তাইলে আপনাদের কষ্টটা সাথে আমার কষ্টটা শেয়ার করলাম, এই কষ্ট আমি ভাবছি। হ্যাঁ, যাই হোক, আমার মনে হয় সময় আর বেশি নেওয়া ঠিক হবে না। 2:05 হয়ে গেছে। তবে শুধু এই কথা বলবো, আমি আয়োজকদের, ট্রাস্টকে, স্পেশালি যে ট্রাস্টি যিনি আমাদের সাহেবজাদা
সৈয়দ হাসান মাইজভান্ডারি, উনি ওনার মানে চিন্তা ভাবনা ক্রিয়েটিভিটি দেখে এবং স্পেশালি ওনার বাণীটা পড়ে উনি যে হিস্ট্রিক্যালি যে সক্রেটিস এন্ড প্ল্যাটো এন্ড অ্যারিস্টটল থেকে শুরু করে এই যে শিক্ষার নীতি, নৈতিকতা, এই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত বিষয় টাচ দিয়েছেন, আমি আশা করব যে ওনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং স্ট্রাকচার যেভাবে নিয়েছে, সমাজকে নিয়ে চিন্তা, সম্প্রদায়কে নিয়ে চিন্তা, বিভিন্ন অসাম্প্রদায়িক উদ্যোগ নেওয়া, আসলে আমরা অসহিষ্ণু একটা সমাজের জায়গায় যাচ্ছি এবং যাই, এবং এটা কোনো পার্টিকুলার পলিটিক্সের কারণে না, এটা সামহাও সমাজ এখন একদিনেই সবকিছু হইতে চাই এরকম সবার মধ্যে একটা কম্পিটিশন, দুনিয়াবি তরক্কি, কিন্তু জীবন যে একটা, এই তরক্কি কে খাবে, কার তরক্কি কে খায়। হ্যাঁ, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে আমি যদি ডিফারেন্ট কিছু করতাম কি হইতো, আমি তো দেখি প্লাস মাইনাস করে হওয়া না হওয়ার মধ্যে কোনো তফাৎ দেখি না। জীবন তো একটাই, ওইটা তো এমনি চলে গেল। এত মানুষ করে, কেন করে, কার জন্য করে, কারটা কে খায়, নিজে যে করে নিজে খায় না, আরেকজন খায়। এইটা তো 90% ক্ষেত্রেই সত্য, কিন্তু তারপরেও পারি না। এই যে 90% ক্ষেত্রে সত্য, এটাকে এভিডেন্স আছে, এই এভিডেন্স গুলো নিয়ে কথা বলার জন্য সমাজ নাই, এটা তৈরি করতে হবে, এইটা শিক্ষা দিতে হবে, এই শিক্ষার অভাব। এটা নিয়ে আসো তোমার এই যে তুমি ঠিক আছে, তুমি ডিসঅনেস্টি ইন্টিগ্রিটি না রেখে এই ডিসঅনেস্টি করে তুমি করলা ফরচুন, এই ফরচুন ঠিক আছে, একটা এক্সাম্পল দিই, ফরচুন করে বিল্ডিং করলা, ফরচুন করে এই করলা। আসো, যে ফরচুন তৈরি করছে তার মধ্যে কত পার্সেন্ট খাচ্ছে, এমপিরিক্যাল একটা স্টাডি হোক, নাম না উল্লেখ করে হোক, এবং এগুলো বাচ্চাদের সাথে একটু শেয়ার করা, একটা গ্রুপ স্টাডি করা। সাবজেক্টের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। আর সাবজেক্টের ব্যাপারে আমি মনে করি এই যে সাবজেক্ট করে যে আমরা আগাই, এই সাবজেক্ট কিন্তু যদি তার মধ্যে জ্ঞানের স্পৃহা তৈরি করে দেওয়া যায়, এখন কিন্তু সে নিজে রান করতে পারবে, এখন কোনো ব্যাপার না। ইভেন এখন টিচারদেরও সাবজেক্ট নিয়ে প্রশ্ন করলে সে গুগল সার্চ করে বলে, স্যার আপনি তো বললেন যে, ম্যাডাম আপনি তো বলছেন যে এটা তো গুগল এটা বলে না। অর্থাৎ কি, তার কাছেই তো এখন অস্ত্র রয়ে গেছে। ওগুলো তো শুধু দেখিয়ে দেওয়া, এখন তাকে নিয়ে ওটা নিয়ে সময় নষ্ট করার কিছু নেই। তাকে মূল্যবোধ শেখান, তাকে ফিজিক্যাল ক্যাপাবিলিটি, মানবিক মূল্যবোধ তৈরি করা, একটু তাদের নিয়ে একটু দৌড়াদৌড়ি করা, একটা গ্রুপে নিয়ে হাঁটা। অনেক সময় মা বাবারা কিন্তু এখন ওই যে সে কি করে বলে বাচ্চাকে আমি আমার নাতির ক্ষেত্রেও দেখি, আমার সাথে নাতি হাঁটতে গেলেও দেখি সাথে একজন পাহারাদার দিয়ে দেয়। বুঝা গেছে তো না? পাহারাদার গিয়ে দে, আমার মিসের সহ মিলে দুজনে কনস্পিরেসি করে মেয়ে সহ পাহারাদার দিয়ে দেয়। তাহলে ওইটা থেকে তো আমি ওইখানে যদি আমি এখন ডিসপিউট তৈরি করি, তাহলে ওইখানে কিন্তু অস্থিরতা তৈরি হয়ে যায়। কিন্তু এই বাচ্চা কিন্তু স্কুল থেকে আইসা বাচ্চা নিজেই কিন্তু বিহেভ করে, দেখা যাবে হ্যাঁ নিজেই বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করে অভিভাবককে চেঞ্জ করে দিবে। অভিভাবকদেরও রোল আছে। সব দিক মিলে আমাদের মনে হয় একটা রোল প্লে করা উচিত, এবং আশা করি এই সমস্ত উদ্যোগের মাধ্যমে এটা আস্তে আস্তে আগাবে। আমি আশাবাদী হতে চাই আমাদের সমাজ পরিবর্তন হোক, এবং কোন কোন ক্ষেত্রে সমাজ পরিবর্তন হয়ে নতুন না, পিছনে যা ছিলাম ওই জায়গায় আবার ফিরে আসুক। এই যে আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে একাত্ম করা, হ্যাঁ, টলারেট করা, বাচ্চারা চাচিদের টলারেট করা, ফুপুদের টলারেট করা, এগুলো শিখুক। ওগুলো কিন্তু আমরা শেখার ব্যাপার, ওইগুলোই শিক্ষা, এবং ওইখানেই হলেই সে মানবিক গুণাবলী সম্পন্ন সমাজ সচেতন নাগরিক হিসেবে তৈরি হবে এবং এই দেশের উন্নতি হবে। এই সমস্ত কথা বলে আমার মনে হয় আর বেশি কথা না বলি। সবাইকে আবার ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি এই সুযোগে এই কথাগুলো বলার সুযোগ পেলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আয়োজকদের ধন্যবাদ, আর সচিব মহোদয়কে ধন্যবাদ। আমি সভাপতিকে অ্যাড্রেস করলাম না, যদি বা সভাপতি আমার খুব শ্রেয়াস্পদ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।
অনেক অনেক ধন্যবাদ স্যারকে অনেক মূল্যবান তথ্যভিত্তিক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখার জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের চট্টল গৌরব জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী স্যারকে। আমি এবার সভাপতির সমাপনী ভাষণ, যিনি শিক্ষক সমাজের আইকন, প্রাক্তন পরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহি স্যারকে সভাপতির সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শাহনশাহ হজরত জিয়াউল হক মেজবেন্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রামের কৃতি সন্তান, দেশবরেণ্য পেশাদার ব্যক্তিত্ব, মাননীয় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, উপস্থিত ছিলেন গেস্ট অব অনার প্রফেসর ডক্টর ইফতেখারউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি প্রফেসর মহিউদ্দিন চৌধুরী, সম্মানিত অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, আমার শুভেচ্ছা ও শ্রদ্ধার্ঘ্য। আজকের প্রতিপাদ্য বিষয়টি খুবই বাস্তবসম্মত, যুগোপযোগী। যেহেতু এখানে আজকের অডিয়েন্স হচ্ছেন অধিকাংশই শিক্ষক, তাদেরকে নিয়ে আবর্তিত হয়েছিল এই বিষয়টি। ইতিমধ্যে আপনারা অনেক বিদগ্ধ বক্তাদের কাছ থেকে মূল্যবান অনেক কিছু শুনেছেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি এখানে, যে মানবিক মূল্যবোধ অবক্ষয়, মানসম্মত বিস্তার, শিক্ষকদের অভিভাবকের ভূমিকা। এখানে একটা জনার্দন বাবু একটা কথা বলেছিলেন যে আমাদের আগে শিক্ষকতা ছিল ব্রত, এখন আপনারা এটা জানেন পেশা। এটার কারণ হচ্ছে আমাদের আমাদের প্রধান অতিথি স্যার একটু আগে বলেছেন যে অস্থিরতা। আসলে এইখানে দেখতে কোন যুগে আমরা বাস করছি। আমাদের যুগটা হচ্ছে ক্যাপিটালিস্টিক এবং ম্যাটেরিয়ালিস্টিক। এখন পুঁজিবাদের যুগ, যেখানে পুঁজিবাদ একজন মানুষকে মানুষ হিসেবে দেখছে না, এখানে অর্থ এবং যন্ত্র হিসেবে দেখে মানুষকে। আমরা এই যুগের প্রভাবের বাইরে নই। তবে কিছু কথা বলতে চাচ্ছি আমি, যে শিক্ষকতা আমরা যারা এসেছিলাম, হয়তো আমি সরকারি চাকরিতে এসছেন, আপনার বেসরকারি চাকরি, কিন্তু আমাদের অধ্যক্ষ শিমুল বাবু যে কথা বলে গেছেন, আসলে আমরা তো মূলত দুই স্ট্রিম থেকে জাতিকে সেবা করে যাচ্ছি। তো এখানে আমাদের অনেকের প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে বৈষম্য রয়েছে, বিভিন্ন রকম বৈষম্য থাকবে। সবগুলি সরকারের শুধু সমাধান করবে এটা নেই, এখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের যে ধরনের ট্রেন্ডসগুলি, যে ইনিশিয়েটিভসগুলি নেওয়া হয়, এইভাবে নিতে হবে। তো আমি আমার একটা দুঃখের কথা বলি, আমি যে বাসায় থাকি ওইখানে যিনি আমার অধীনস্থ, আমি যখন চট্টগ্রামে ছিলাম, একজন ছোটখাটো ইঞ্জিনিয়ার। প্রথমে দেখেছিলাম তাকে পুরনো একটা মোটরসাইকেল করতে, কিন্তু এখন যে কোনো ফ্ল্যাট খালি হলে তিনি নেন এবং তার গাড়ি সবকিছুই আছে। তো আমি শিক্ষক, এখন আমার বাচ্চাদের সামনে আরেকটা কথা বললে অবাক হয়ে যাবেন। আমার পাশের ফ্ল্যাটে ছিল পুলিশ কমিশনার সাহেবের ড্রাইভার। তো এখন কিছুদিন, বেশ কয়েক বছর আগে, যখন ছোট ছেলে বলছে যে বিএমডাব্লিউ কি আশ্চর্য কথা, দেখি উনি তার গাড়ি কয়েকটা আছে, সে ভাড়া দিচ্ছে অনেক, তা আমি বিএমডাব্লিউ কোথেকে পাবো। তো যাক, এইভাবে আমি যে কথা বলছি, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বলছে, এইটা প্রভাব ফেলার কারণেই আমাদের যে বাচ্চাদের, যে যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের একটা মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা এখন অনেক কিছু বলা হয়েছে। তো পরিবর্তন তো অনেকভাবে দেখে। আমরা যখন ছাত্র ছিলাম, মহিলা বা বয়স্ক দেখলাম গাড়ি থেকে উড়িয়ে যেতাম, এখন তো এগুলি নেই। আস্তে আস্তে অনেক চেঞ্জ আমরা দেখবো। এখানে আকাশ সংস্কৃতি বললাম, যে বললাম পুঁজিবাদ, এটা প্রভাব বিস্তার করছে। পুঁজিবাদ আর যান্ত্রিক সময়ের অনেক প্রভাব আছে এখানে। তো যে কথাটা দরকার, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শিক্ষকদেরকে, যে ক্যাটালিস্টের কথা বলেছেন আমাদের যে খলিল মির কওয়ালদের অধ্যক্ষ মহোদয়, আসলে পরিবর্তন, আমরা চেঞ্জ মেকার্স। এই বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের জন্য আমরাই কিন্তু এই দেশটাকে এগিয়ে নিব।
আমাদের এই কমিটমেন্ট থাকতে হবে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে মূল্যবোধের কথা যেটা বলা হয়েছে, এখানে 3Hs কনসেপ্ট নামে একটা ইংলিশে কথা বলা হচ্ছে। 3Hs, প্রথম H হচ্ছে হেড, তারপর হচ্ছে হার্ট, তারপর হ্যান্ড। তাহলে আমি কি হোয়াট আই থিঙ্ক ডু আই বিলিভ ইট, হোয়াট আই বিলিভ ডু আই ইমপ্লিমেন্ট ইট, মানে আমি যা চিন্তা করছি তাকে আমি বিশ্বাস করি, যা আমি বিশ্বাস করি তাকে আমি বাস্তবায়ন করি। এই জিনিসগুলির মধ্যে আসলে ওই যে বললাম, বাস্তবতা এক ধরনের হচ্ছে, এপিয়ারেন্সের রিয়ালিটির মধ্যে দুইটা ফারাক রয়ে যাচ্ছে। তবে যে যাই হোক, আমাদের বঞ্চনা থাকবে, অনেক কষ্ট থাকবে, আমরা দেশকে ভালোবাসি, এই দেশের জন্য আমাদের লক্ষ লক্ষ, আমাদের 30 লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন আমাদের ইজ্জত দিয়েছেন, যে আমরা অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশকে পেয়েছি। তবে এই বাংলাদেশ কিন্তু এখন আমি যেটা বিশ্বাস করি, আগামী এই কয়েক বছরের মধ্যেই এটা অনেক দূরে এগিয়ে যাবে। যেমন 2030 সালের কথা আমরা বলছি, যে কথা আমাদের এই মাইজভান্ডার শরীফের যে কর্ণধার সৈয়দ হাসান সাহেব যে কথাটা বলছেন, যে একমুখী শিক্ষার কথা, এই একমুখী শিক্ষা ইনক্লুসিভ 2030 সালে যে SDG গোল, এখানে কথা বলা হয়েছে যে ইনক্লুসিভ এডুকেশনের কথা। কারণ এখানে যদি আমাদের বৈষম্য থাকে, তাহলে এখানে আমাদের একটা প্রজন্মর মধ্যে, যে কথাটা আপনারা জানেন যে বুর্জুয়া শ্রেণী বা তাদের মধ্যে একটা শ্রেণী বৈষম্য থাকবে। তো যাই হোক, আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিব, আমাদের এই প্রত্যয় হোক। সময় অনেক কম, অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন, আপনারা এসছেন। তো আমি সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই যিনি আমাদের প্রধান অতিথি বা অন্যান্য সবাই বলে গেছেন, যিনি একজন আধ্যাত্মিক ধর্মীয় কেন্দ্রে অবস্থান করেও দেশ ও জাতির প্রতি তার দায়বদ্ধতা রয়ে গেছে, সেই সৈয়দ হাসান মোহাম্মদ সাহেব। তো তার যে উদ্যোগগুলি নিচ্ছেন, তিনি কিন্তু আরেকটা জিনিস আপনারা অনেকে জানেন না, তিনি স্থানিক এই বিশ্বব্যাপী তার এই কর্মকাণ্ডকে তিনি ছড়িয়ে দিচ্ছেন। তো আমরা তার সমর্থনে, তার যে কোনো উদ্যোগে আমরা আছি। এবং আজকের যে অনুষ্ঠানে যিনি তার মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, সেই দেশবরেণ্য ব্যক্তিত্ব, যার সততা, যিনি আমাদের অনেকের মধ্যে কিন্তু আইডল এবং আইকন হিসেবে আছেন, আমাদের জনার্দন বাবু বলে গেছেন, যার সততার কথা আমি যে, তিনি কিন্তু একজন শিক্ষক ছিলেন। আমি জানি আমাদের স্যার কিন্তু প্রাইভেটে পড়িয়েছেন, আপনারা অনেকেই জানেন না। তার সততার উজ্জ্বল আপনারা জানেন, স্যার প্রাইভেট পড়িয়েছেন, তিনি একজন প্রশিক্ষকও, তিনি কিন্তু মনে প্রাণে একজন শিক্ষক, তিনি একজন শিক্ষকেরই সন্তান, কিন্তু এটা আপনারা হয়তো অনেকে জানেন। তো যাক, এই সময় দেওয়ার জন্য তাকে, স্যারকে ধন্যবাদ জানাই। আর আজকের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যার কথা আবারও বলছি, যে সৈয়দ হাসান মোহাম্মদ সাহেব, তিনি বিভিন্ন উদ্যোগ নিয়ে, তিনি, আমরা মাইজভান্ডার শরীফের, আমারও একটা প্রচলিত একটা ধারণা ছিল, যেটা আমার নাজির কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় বলে গেছেন, যে তার সাথে তিনি আমার বিভাগের ছোট ভাই, কিন্তু আমার অত বেশি তার সম্পৃক্ত ছিল না। মাত্র কয়েক বছর আগে আমি এই উদ্যোগে সম্পৃক্ত হয়েছি, সমর্থন। কারণ কি? শিক্ষা বান্ধব তার কর্মসূচির জন্য। কারণ আধ্যাত্মিকতা, মাইজভান্ডার শরীফ নিয়ে একটা অনেকের মধ্যে একটা তার নিজস্ব গণ্ডিতে আবদ্ধ থাকে, কিন্তু তিনি এটা না, তিনি দেশ এবং দেশের কল্যাণে। আর একটা বিষয় খেয়াল করেছেন, যে অসাম্প্রদায়িকতা। আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন এই পরম সহিষ্ণুতা এবং অসাম্প্রদায়িকতার একজন, মানে কি বলবো, বিশাল উদাহরণ। কারণ আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলে সবাইকে মুসলমান করে পাঠাতে পারতেন, তিনি পাঠান নাই কেন? তিনি আমাদেরকে টলারেন্স, পরমত সহিষ্ণুতায় পৃথিবীর সবার, তিনি এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। তো এটা সবার সবচেয়ে ভালো লেগেছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে এসছেন, সবাই ভবিষ্যতে আরো থাকবেন। এবং এই বার্তা আমাদের বাংলাদেশ থেকে পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে চাই। কারণ আজকে পৃথিবীতে অস্থিরতা, সংঘাতে, মানবিকতার সংকট দেখা যাচ্ছে। তো এই মূল্যবোধের সংকটে এই ধরনের প্রতিষ্ঠানের অবদান রাখতে পারে। তো আরো ধন্যবাদ জানাই যিনি এই কর্মযজ্ঞের অন্যতম পরিচালক ছিলেন, জনাব জাফর সাহেব, তিনি নিজে একজন শিক্ষক ছিলেন। আরো ধন্যবাদ জানাই জনাব তানভীর সাহেব, যাকে একেবারেই আমি সব কিছুতেই পাই, এবং তিনি আমার মনে হয় একজন ইয়াং এনার্জেটিক সংগঠক। পরিশেষে আমি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য সাংবাদিক সহ যারা অন্যান্য অতিথিবৃন্দ এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। স্যারকে অসম্ভব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকের সম্মানিত সভাপতি আরিফ ইলাহি স্যারকে। এবার সর্বশেষ মোনাজাত এবং মিলাদ পরিচালনা করবেন মাওলানা মজিবুল হক, প্রভাষক, মাদ্রাসায়ে গাউসুল আজম, মাইজভান্ডার।
আচ্ছা, আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের ফাইলে একটি মূল্যায়ন ফরম আছে, ওটি আপনারা পূরণ করে আমাদের নির্দিষ্ট প্রতিনিধির হাতে পৌঁছে দেবেন। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وعلى أولاد الرسول أولاد غوث الأعظم মুজাদ্দিদ জামান শাইখুল ইসলাম আলহাজ শাহ সৈয়দ মোহাম্মদ হাসান বাবা প্রকাশ মৌলহুসুর কেবলা কাবার আল্লাহ সুপরিচিত ট্রাস্ট শামসা সৈয়দ জিয়াউল হক মাজমানী ট্রাস্টের ব্যবস্থাপনায় মহান দশে মাঘ হুজুর গৌসুল আজম মেজবানী উর্সে পাক উপলক্ষে 12 দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে 9তম শিক্ষক সমাজ কবুল মঞ্জুর মামলা আজকে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, অধ্যক্ষ, বিভিন্ন গুরুজন, কবি, সাহিত্যিক, লেখক, আলেম, ওলামা যারা উপস্থিত হয়েছে রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল মঞ্জুর মামলা। আমাদের মানবিক সমাজ নৈতিক মূল্য অবক্ষয় রোধ এবং শিক্ষক অভিভাবকদের যে ভূমিকা রাখার দরকার আমাদের সকলকে তৌফিক দান করে মাওলা। আজকের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের যে অসাম্প্রদায়িকভাবে সকল উপস্থিত হয়েছে রব্বুল আলামিন তরিকাই মাইজবানের সেই অসাম্প্রদায়িক যে দর্শন তাওহীদ আদিয়ান আল্লাহ সেই সুবাতে আজকে সকল খেদমতকে আপনার দরবার কবুল মঞ্জুর মাওলা। আল্লাহ বিশেষ করে মাওলা আজকে শামসা সৈয়দ জিয়াউল হক ট্রাস্টের সমস্ত কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী, বুদ্ধিজীবী যারা উপস্থিত হয়েছে রব্বুল আলামিন, বিশেষ করে বিশ্ব শামসা সৈয়দ জিয়াউল হক মাজমানে কেবলা কাবা বলেছেন জ্ঞানের যে সাধনা, মনে উদারতা ও চরিত্রে দৃঢ়তা সেটাই সঠিক জ্ঞান। সেই জ্ঞানে আলোকিত হয়ে আমরা দেশের, সমাজ, পরিবারকে আলোকিত করা তৌফিক দান করো মাওলা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিফদল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের সম্মানিত শিক্ষকদের হাতে লাঞ্চের প্যাকেট পৌঁছে দেওয়ার জন্য দ্রুত আমার নির্ধারিত প্রতিনিধিকে বিভিন্নভাবে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সুশৃঙ্খলভাবে লাঞ্চের প্যাকেট পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা একটু সম্মানী নিয়ে যাবেন, আমাদের সম্মানিত শিক্ষকদের সম্মানী আছে। ধীরে সুস্থে যাবেন, প্যাকেট নেবেন এবং একটা সম্মানের প্যাকেট নেবেন। হ্যাঁ, আমরা সামনে আপনাদের উপজেলা কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করে আপনারা খামটা নিয়ে যাবেন। মূল্যায়ন ফর্মটা যথা সম্ভব আমাদের প্রতিনিধির হাতে পৌঁছে দেন। ধন্যবাদ সবাইকে।